মহারাজ বীরচন্দ্রের এক পাশে হুঁকোবরদার, অন্য পাশে সুসজ্জিত ও সশস্ত্র কর্নেল সুখদেব ঠাকুর। পেছনে ৯ জন পরিষদ। বিভিন্ন উপলক্ষে এই পরিষদদের মুখ বদল হয়। এই পরিষদ নির্বাচনের ব্যাপারে মহারাজ একটি নীরব প্রথা অনুসরণ করেন সবসময়। কর্মচারী, সভাসদ ও প্রাসাদ বাসিন্দা আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই যার যার স্বার্থে মহারাজের কাছে ঘুরঘুর করতে চায়। চাটুকারিতায় মহারাজকে খুশি করতে পারিলে জীবন সার্থক বোধ করে। কিন্তু মহারাজ তার মর্জি মতন এক এক সময় এক একটি দল বেছে নেন। যারা কাছাকাছি সমবেত হয়, মহারাজ তাদের প্রত্যেকের মুখের দিকে একবার দৃষ্টি ন্যস্ত করেন। একজনের সঙ্গে চোখাচোখি হবার পর ভুরু কুঁচকে যায়, তখন সেই ব্যক্তি পায়ে পায়ে পিছু হেঁটে আড়ালে যেতে বাধ্য। মহারাজ কখন যে কেন কাকে অপছন্দ করেন তা বোঝা অতি দুষ্কর। একদিন যার প্রতি ভ্রুকুটি করে দূরে পাঠিয়ে দেন, পরের দিনই হয়তো সাগ্রহে তাকে কাছে ডেকে নিয়ে বিশ্বভ্রান্ত লাভ শুরু করেন। রাজরাজাদের ব্যবহারের ব্যাখ্যা কেউ দাবি করে না। কর্নেল সুখদেব ঠাকুর মহারাজের পরামর্শদাতা এবং প্রধান দেহরক্ষী। তিনি এবং একান্ত সচিব রাধারমণ ঘোষ তার নিত্যসঙ্গী। গৃহশিক্ষক শশীভূষণ কিন্তু কখনো স্বেচ্ছায় রাজ সান্নিধ্যে আসার চেষ্টা করেন না। মহারাজ নিজেই কৌতুকের সঙ্গে লক্ষ্য করেছেন যে এই মানুষটিকে না ডাকলে কখনো দেখা পাওয়া যায় না। ছবি তোলার ব্যাপারে মহারাজ প্রায়ই ওর কাছ থেকে সাহায্য নেন। আগে বীরচন্দ্র দাগেরো টাইপ ছবি তুলতেন, সেই সঙ্গে সঙ্গে কলোডিয়ান, ওয়েট প্লেট ফটোগ্রাফির চর্চা করেছেন। সিলভার নাইট্রেটে ডোবানো কাঁচের প্লেটের সঙ্গে সঙ্গে ক্যামেরায় ছবি ভরে তোলার ঝঞ্ঝাট অনেক। শশীভূষণ তাকে ড্রাই প্লেটের সন্ধান দিয়েছেন, কিন্তু শশীভূষণ মহারাজের কাছ থেকে কখনো অতিরিক্ত পারিতোষিক নিতে চান না। মনে হয় শশীভূষণের অর্থাভাব নেই, হয়তো তার যথেষ্ট পৈতৃক সম্পত্তি আছে। তাহলে কেন তিনি কলকাতায় চাকচিক্য পরিবেশ ছেড়ে এই বন জঙ্গলের দেশে শিক্ষকতার কাজ নিয়ে এসেছেন কে জানে। গড়গড়ার নলে মৃদু টান দিতে দিতে বীরচন্দ্র কয়েকবার ভ্রুকুঞ্চিত করে কয়েকজন অনুসরণকারীকে বিদায় দিলেন। তারপর প্রাসাদ থেকে বের হওয়ার ঠিক আগে সিংহদ্বারের আড়ালে দাঁড়িয়ে একান্ত সচিবকে জিজ্ঞেস করলেন, ঘোষমশাই, প্রতি বৎসর এই উৎসবের দিনে আমি প্রজাদের পক্ষে মঙ্গলময় কামনার সুবিধের কথা ঘোষণা করি। এবছর কি ঘোষণা করব ঠিক করেছেন? রাধারমণ ঘোষ মধ্যবয়স্ক ও মধ্যম আকৃতির মানুষ। তার বেশবাস অতি সাধারণ, পা দুটি নগ্ন। তাকে দেখলে বোঝাই যায় না যে তিনি এ রাজ্যের এক অতি গুরুত্বপূর্ণ পদাধিকারী। তার নাকটি তীক্ষ্ণ নয়, কিন্তু কণ্ঠস্বর অনুনাসিক। তিনি বললেন, হ্যাঁ মহারাজ, একটি ঘোষণার কথা আমি আগেই চিন্তা করে রেখেছি। সেই ঘোষণায় আপনি শুধু ত্রিপুরা রাজ্যেরই গর্বের বর্ধন করবেন না, সারা ভারতেও আপনার সুনাম ছড়িয়ে পড়বে। মহারাজ উৎসুকভাবে রাধারমণের দিকে তাকিয়ে রইলেন। রাধারমণ বললেন, এই বিষয়টি নিয়ে আমি কর্নেল ঠাকুরের সঙ্গেও আলোচনা করেছি, তিনিও আমার সঙ্গে একমত। কর্নেল সুখদেব ঠাকুর সম্মতিসূচক মাথা নাড়লেন। বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, ঘোষণাটি কী? রাধারমণ বললেন, আপনি এখনই সকলকে জানিয়ে দিন যে আজ থেকে এ রাজ্যে সতীদাহ প্রথা রদ করা হলো। এই বর্বর প্রথা হিন্দু সমাজের কলঙ্ক। বীরচন্দ্র আনত নয়নে চুপ করে রইলেন। কর্নেল সুখদেব ঠাকুর বললেন, আপনি কৃতদাস প্রথা রদ করে দিয়ে অশেষ গৌরবের অধিকারী হয়েছেন। রাজপ্রাসাদের কৃতদাসরা মুক্তি পেয়েছে, প্রজারা আপনার নামে ধন্য ধন্য করছে। রাধারমণ বললেন, ভূমি সংস্কারের জন্যে আপনি যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তাকে থামিয়ে দিয়ে বীরচন্দ্র বললেন, না, এ ঘোষণা করা যাবে না। এ প্রথা রদ করার সময় এখনও আসেনি। এই প্রথা অতি প্রাচীন ও ধর্মীয়। এ রাজ্যে সতীদের কেউ জোর করে না, তারা স্বেচ্ছায় স্বামীর সঙ্গে সহমরণে স্বর্গে যায়। আমাদের প্রজাদের এই ধর্মীয় বিশ্বাসে আমি আঘাত দিতে পারি না। রাধারমণ বললেন, মহারাজ, ইংরেজ আসার পর বড়লাট উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে বেআইনি বলে ডিক্রি জারি করেছেন। সেও অনেক দিন হয়ে গেল। সারা ভারত তা মানে। ত্রিপুরা কি পিছিয়ে থাকবে? বীরচন্দ্র গম্ভীর স্বরে বললেন, ভুলে যেও না, আমার ত্রিপুরা ইংরেজের রাজত্বের মধ্যে পড়ে না। সব ম্লেচ্ছ আইন মানতে আমি রাজি নই। রাধারমণ বললেন, মহারাজ, সতীদাহ প্রথাকে ধর্মপালন বলা চলে না, এ ধর্মের ব্যভিচার। আপনি নিশ্চয়ই রাজা রামমোহনের নাম শুনেছেন। বীরচন্দ্র হাত তুলে বললেন, ওসব তর্কের কথা এখন থাক।
যুগ যুগ ধরে চলে আসছে প্রথা, তা এক কথায় রদ করা যায় না। অনেক চিন্তাভাবনা করতে হবে, প্রজাদের মনোভাব জানতে হবে। ঘোষমশাই, আমার বাবার আমলের উৎসবের দিনের এই বিশেষ ঘোষণার ব্যাপারটা নিয়ে আমি আগে থেকে আলাপ আলোচনা করতে হতো, সুললিত ভাষায় সেটি লেখা হতো, তারপর আমার বাবা তা পাঠ করতেন। আর আমি প্রজাদের সম্মুখে যাবার ঠিক আগের মুহূর্তে এই থামের আড়ালে দাঁড়িয়ে একটা কিছু ঠিক করে নিতে চাইছি। এভাবে কাজ চলে? আমি অন্যান্য বিষয়ে ব্যাপৃত থাকি, তোমরা আগের থেকে কিছু ঠিক করে রাখতে পারো নি? রাধারামন বললেন, একটা বিরাট ঘোষণার কথা তো ঠিকই হয়ে আছে। আমি নিজে তার বয়ান প্রস্তুত করেছি, লিপিকারককে দিয়ে রোবেকারি করা হয়েছে। কুমার রাধাকিশোর আপনার উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি পাবেন আজ। মহারাজ বীরচন্দ্রের মুখখানি ততক্ষণে ব্যক্তিত্ব গম্ভীর্যে টসটস করছিল। এবার সেই মুখে যেন পড়ল এক শিশুর চাঞ্চল্য। তিনি হাতের ইঙ্গিতে পেছনের পরিষদের এমনকি মুখপর্দাকে দূরে সরে যেতে বললেন। তারপর খানিকটা ভয়ার্ত ফিসফিস স্বরে বললেন, এই ঘোষণাটি আমি এবছর স্থগিত রাখতে চাই, সামনের বারে করে দেব। রাধারামন এমন কথা শুনে খুবই বিস্মিত হলেন। নিশ্চয়ই, কিন্তু তার মুখে কোনো রেখা ফুটল না। কর্নেল সুখদেব ঠাকুরের সারা মুখখানি চমকিত। রাধারামন ধীর কণ্ঠে বললেন, তার ফল ভালো হবে না। বীরচন্দ্র নিজের কর্মচারীর কাছে খানিকটা অনুনয় করে বললেন, কেন, এক বছর দেরি হলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আমার স্বাস্থ্য ভালো আছে, আমি হঠাৎ করে মরেও যাচ্ছি না। রাধারামন বললেন, মহারাজ, আপনি শতায়ু হন, আমরা সকলেই তাই চাই, কিন্তু কুমার রাধাকিশোরের কত বয়স হলো তা আপনি খেয়াল করেছেন কি? তিনি যুবক হয়েছেন অনেকদিন আগে। কুমার ধীর, স্থির, দায়িত্বশীল। আপনি গান বাজনা, ছবি আঁকা, ফটোগ্রাফি নিয়ে নিরত থাকুন। এখন কুমারের হাতে রাজকার্যের কিছু দায়িত্ব দিলে রাজ্যের মঙ্গলই হবে। দাও না কিছু দায়িত্ব, খাজনা আদায়ের ভার দাও, স্কুল খোলার ভার দাও। তার আগে পদাধিকার দেওয়াটার বিশেষ জরুরি। মহারাজ, আপনি কি যুবরাজের পদ দেওয়ার ব্যাপারে আপনার মন বদল করেছেন? না না, তেমন কথা বলিনি। কুমারের যোগ্যতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, শুধু বলছি ঘোষণাটা বিলম্বিত হোক। তাতে শুধু কুমার নয়, আরও অনেকেই নিরাশ হবে। সবাই ধরেই নিয়েছে আজই কুমারের যুবরাজ্যের ঘোষণা হবে। সবাইকে জানিয়ে দিয়েছ বুঝি? মাত্র 3 জন ব্যক্তি ছাড়া আর কোনো কাকপক্ষীয় কেউ আমি জানাইনি, তবু লোকে জেনে যায়। গত 2 বছর আপনি উৎসবের দিনে এখানে উপস্থিত থাকতে পারেননি, কার্শিয়াং ছিলেন। গতবার কার্শিয়াংয়ে গিয়েছিলেন, আর আগেরবার ঢাকা শহরে যেতে হয়েছিল জরুরি কাজে। এবারে বড় আকারের উৎসব হচ্ছে, আপনি স্বয়ং প্রজাদের মাঝখানে গিয়ে দাঁড়াবেন। সকলেরই ধারণা কুমার রাধাকিশোরকে আপনি একেবারেই তার প্রাপ্য সম্মান দেবেন। কুমার রাধাকিশোর আপনার বংশের মুখ আরও উজ্জ্বল করবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবছর যদি ঘোষণা স্থগিত রাখি, তাহলে কুমার কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে নাকি? স্বয়ং কুমার তা করবেন না। কুমার অতিশয় নম্র, আপনাকে ভদ্রিসক্তা করেন, কিন্তু কুমারের অনুরাগীরা হঠাৎ ফুঁসে উঠলে আশ্চর্যের কিছু নেই। কুমার ইতিমধ্যেই খুব জনপ্রিয়। কিন্তু ঘোষমশাই, তুমি তো জানো যে মহাদেবী ভানুমতিরও যথেষ্ট লোকবল আছে, তার বাপের বাড়ির লোকজনেরা যথেষ্ট শক্তিধর। মহাদেবী তার সন্তানের জন্য সিংহাসনের দাবি ছাড়েননি। সমরেন্দ্র সাঙ্গপাঙ্গরা যদি মণিপুরীদের উস্কানি দেয়, তাহলে হঠাৎ আগুন জ্বলে উঠতে পারে। রাধারামন কর্নেল সুখদেব ঠাকুরের দিকে চেয়ে বললেন, এবার আপনি বলুন কর্নেল। কর্নেল ঠাকুর গলা খাঁকড়ি দিয়ে বললেন, মহারাজ, এই ব্যাপার নিয়ে আমরাও চিন্তা করেছি, খবরাখবর নিয়েছি। কুমার সমরেন্দ্রর পক্ষে লোকেদের মধ্যে গুপ্তচর লাগানো হয়েছে। নিশ্চিত করে বলতে পারি, কুমার সমরেন্দ্র কিংবা তার পক্ষের লোকেরা সেরকমভাবে তৈরি নয়। তাদের মধ্যে ক্ষোভ আছে বটে, বড় রানীর ছেলেই সিংহাসনের ন্যায্য অধিকারী, এরকম কথা প্রচার করেছেন, কিন্তু বিদ্রোহ ঘটাবার মতো সমর্থক তাদের নেই। রাধারামন বললেন, কুমার রাধাকিশোরকে যুবরাজ হিসেবে ঘোষণা করে তার হাতে পুলিশ বাহিনী দিলে কেউ আর তার বিরুদ্ধতা করতে সাহস পাবে না। কর্নেল সুখদেব ঠাকুর বললেন, কুমার সমরেন্দ্রের উচ্চাভিলাষ অঙ্কুরেই বিনাশ করা দরকার, নইলে গোলযোগ শুরু হবে, মামলা মকদ্দমার জোরবার হতে হবে, তাতে এই রাজ্যেরই ক্ষতি। মহারাজ হঠাৎ চোখ পাকিয়ে মুখভঙ্গি করে দেহরক্ষীকে বললেন, তুই রাধাকিশোরের কাছ থেকে অনেক টাকা খেয়েছিস, তাই না? আমার কাছে তার হয়ে দালালি করছিস? আমি বেঁচে আছি, এর মধ্যেই কালনেমির লঙ্কা ভাগ শুরু হয়ে গেছে। যত সব হারামজাদাদের দল। মহারাজ এবার সচিবের দিকে চাইলেন। রাধারামন সোজাসুজি তাকিয়ে আছেন, এখনও তার মুখ ভাবলেশীন।
তার এরকম ঠান্ডা স্বভাবের জন্য মহারাজ তার উপর কখনো উষ্মা প্রকাশ করতে পারেন না। এবারে তিনি সিংহদ্বারের দিকে পা বাড়ালেন। তার অন্তরের এক ধরনের অসহায়তা ও তজ্জনিত ক্রোধ টকবক করছিল, কিন্তু বাইরে এসে আকাশের দিকে তাকাতেই হঠাৎই তার মেজাজ প্রশান্ত হলো। নির্মল আকাশে ফুটে উঠেছে দশমীর চাঁদ, তার থেকে যেন ফুলের রেণুর মতো ঝরে পড়ছে জ্যোৎস্না। মহারাজের মনে হলো ওই চাঁদ যেন জীবন্ত। পুরাণ কাহিনীতে চন্দ্রদেবতা একজন পুরুষ এবং দুর্বল ক্ষয়রোগী, কিন্তু মহারাজের তা মনে পড়ল না। তিনি দেখলেন এক হাস্যময় নারীর মুখ, যেন স্বর্গলোক থেকে চারিদিকে চেয়ে আছে। এখনই যদি ওই চাঁদের একখানা ফটোগ্রাফ তোলা যায় তাহলে সেই নারীর মুখ নিশ্চিত ফুটে উঠবে। মহারাজকে দেখা মাত্র সহস্র কণ্ঠে একসঙ্গে জয়ধ্বনি দিল। জ্বলে উঠল অনেক রংমশাল। মহারাজ সেসব দিকে মনও দিলেন না। বারবার চাঁদের দিকে দৃষ্টিপাত করতে করতে তিনি সোজা হেঁটে গিয়ে দাঁড়ালেন মঞ্চে। অজস্র ফুল দিয়ে সাজানো হয়েছে মঞ্চটি। 7খানা পেট্রোম্যাক্স জ্বালিয়ে স্থানটি দিনের আলোর মতো আলোকিত। জয়ধ্বনি তখনও বিরাম নেই। মহারাজ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কিছুই শুনতে পাচ্ছেন না। আর একবার ওপর দিকে তাকিয়ে তার মনে হলো সহস্র চাঁদ যেন আকাশ ছেড়ে নেমে এসেছে অনেকখানি নিচে, একটু একটু দুলছে। এত মানুষের কোলাহল অগ্রাহ্য করে মহারাজ তার সচিবের দিকে ফিরে বললেন, ঘোষমশাই, বলতো ওই পদটি কার রচনা? ওহে বিনোদী রায়, ধীরে যাও হে। যখন তখন মহারাজে এরকম ভাবান্তর হয় তার রাধারমণের বেশ ভালোভাবেই জানেন। ক্ষণমাত্র চিন্তা করে উত্তর দিলেন, মনে হয় ভারতচন্দ্র। মহারাজ বললেন, পরের পদটি মনে আছে? বলো। রাধারমণ বললেন, অধরে মধুর হাসি বাঁশিটি বাজাও হে। রাধারমণ বললেন, নবজলধর তনু শিক্ষাপুচ্ছ শুক্রধ্বনি পীড়িধতা বিজলিত ময়ূরে নাচাও হে। মহারাজ সন্তুষ্ট না হয়েও আরও কৌতূহলী হয়ে বললেন, আরও বলো। রাধারমণ বললেন, সব মনে নেই, দেখি চেষ্টা করে। নয়ন চকর মোর দেখিয়া হয়েছে, ভোর মুখ সুধাকর হাসি সুধাও বাঁচাও হে। মহারাজ উজ্জ্বল মুখে বললেন, এই মধু সুধাকর, সুধাকর, দেখো দেখো আকাশ পানে একবার চেয়ে দেখো। শিখিপুচ্ছ তো ময়ূরের পাখা, তাই না? চকর মানে কি গো? রাধারমণ বললেন, আগে চকর মানে হচ্ছে এক রকমের পাখি, রাত্রিরে ওড়ে। জয়ধ্বনি শেষ হওয়ার পর বিভিন্ন উপজাতীয় নেতারা নিয়ে আসছে উপহার ও উপঢৌকন। জন্তু জানোয়ারগুলিকে রাজকর্মীরা সরিয়ে রাখছে একপাশে। হাতির বাচ্চা এসেছে 11টা, 18টি হরিণ, 2টি চিতাবাঘের ছানা ও অনেক ময়ূর। শীত শুরু হলেই হাতি বিক্রি হবে কুমিল্লার হাটে, বাঘের বাচ্চা পাঠাতে হবে কলকাতায়। এদিকে বাঘ কেনার খরিদ্দার নেই। অন্যান্য দ্রব্যগুলি রাখা হচ্ছে মহারাজের পায়ের কাছে। তিনি বিভিন্ন দলপতির সঙ্গে সৌজন্য বিনিময় করছেন 2-1টা কথা বলে, কিন্তু বোঝা যায় যেন তার ঠিক মন নেই। উপঢৌকনগুলির দিকে চেয়ে তিনি একবার দেখছেনও না। মহারাজ এমনিতে বেশ লোভী ও ভোগী, কিন্তু কখনো কখনো হঠাৎ উদাসীন হয়ে যান। একজন দলপতি নেমে যাচ্ছে আর একজন উঠছে। এরই ফাঁকে ফাঁকে মহারাজ রাধারমণকে জিজ্ঞেস করলেন, চাতক আর চকর কি একই পাখি? রাধারমণ বললেন, না মহারাজ, চাতক পান করে বৃষ্টির জল, আর চাকর শুধু জ্যোৎস্না পান করেই তৃপ্তি পায়। মহারাজ বললেন, শুধু জ্যোৎস্না পান করে? বাহ বাহ বাহ, আমার রাজ্যে পাখি আছে, একবার দেখাতে পারবে? রাধারমণ বললেন, আমি নিজেও কখনো দেখিনি, এখানে ও পাখি পাওয়া যাবে না। মহারাজ বললেন, কেন পাওয়া যাবে না? আমার রাজ্যে নেই? খোঁজ নিয়েছো কখনো? শুধু মানুষেরই খোঁজ নিলে হবে? ত্রিপুরায় কত রকম পাখি আছে তার একটা তালিকা বানাও। আমি কাল পরশুর মধ্যেই চাই। চকরও নিশ্চয়ই পাওয়া যাবে। কর্নেল সুখদেব ঠাকুর বললেন, মহারাজ, আমি যতদূর জানি। মহারাজ বললেন, চপ, তোর কোনো কথা শুনতে চাই না। রাধারমণ বললেন, মহারাজ, উপহার পর্ব শেষ হয়েছে। মহারাজ সুখদেব ঠাকুরকে বললেন, কি বলবি বলছিলি? বল, জলদি বলে ফেল। সুখদেব ঠাকুর বললেন, যতদূর জানি চকর মানে কোনো বাস্তবে পাখি নেই, শুধু কবির কল্পনায়। মহারাজ দাঁতে দাঁত চেপে বললেন, গাধা! কবিরা চোখে না দেখলে কি কল্পনা করে ভাবে? গাঁজায় দম দিয়ে কল্পনা করে? নিশ্চয়ই এ পাখি কোথাও না কোথাও আছে। সুখদেবের প্রতি মহারাজের রাগ আরও বেড়ে যাবে এই আশঙ্কা করে রাধারমণ তাড়াতাড়ি বললেন, আপনি ঠিক বলেছেন মহারাজ, উনি জানেন না। নিশ্চয়ই চকর পাখি কোথাও না কোথাও আছে, বৃন্দাবনে নিশ্চয়ই দেখা পাওয়া যায়। মহারাজ বললেন, তবে বৃন্দাবনের লোক পাঠিয়ে একজন ওই পাখি আনাবার ব্যবস্থা করো। আমি ত্রিপুরার জ্যোৎস্নার অভাব নেই, এখানে ভালোই খেয়ে পড়ে বাঁচবে।
ঘোষমশাই, ভরতচন্দ্রের কাব্যগুলির কোনো কেতাব আছে তোমার কাছে? রাধারমণ বললেন, আমার কাছে নেই, বাল্যকালে পড়েছি। কলকাতার দোকানে অবশ্যই পাওয়া যায়, বিদ্যাসাগর মহাশয়ের দোকানে। মহারাজ বললেন, সবই তোমার কলকাতায়, কেন আগরতলায় ভালো বইয়ের দোকান খুলতে পারো না? কালই দোকান খোলার ব্যবস্থা করো, আর আমাকে খানকতক পদাবলী কাব্য আনিয়ে দিও। রাধারমণ বললেন, অবশ্যই দেব মহারাজ। এবার তাহলে ঘোষণাপত্রটি। মহারাজ বললেন, আহা, বললাম তো ওটা আগামী বৎসরের জন্য মুলতবি রাখো। রাধারমণ বললেন, সবাই অপেক্ষা করছে মহারাজ। পলিটিক্যাল এজেন্ট মহোদয়ও এরকম ইচ্ছা প্রকাশ করেছেন। যুবরাজির নিষ্পত্তি না হলে রাজ্যে অশান্তি দেখা দেবে। মহারাজ কর্নেল সুখদেব ঠাকুরকে বললেন, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমার দরকার নেই, দূর হয়ে যায় এখান থেকে। 7 দিন আমার সামনে আসবি না। গাধাস্য গাধা, বৃন্দাবনে চকর পক্ষী পাওয়া যায় তাও জানে না। কর্নেল সুখদেব ঠাকুর যুক্ত হাতে প্রণাম করে বললেন, যথা আজ্ঞা মহারাজ। কর্নেল সুখদেব ঠাকুর মঞ্চ থেকে নেমে যাবার পর রাধারমণ রৌপদণ্ডে মোড়া ঘোষণাপত্রটি মহারাজের দিকে এগিয়ে দিলেন। বললেন, আপনি এটা পাঠ করুন মহারাজ। মহারাজ দেখলেন যাত্রাপাল্লা দেখার উদ্গ্রীব ভঙ্গিতে সমস্ত প্রজাবৃন্দ তাকিয়ে আছে মঞ্চের দিকে। সবাই নিঃশব্দ। অদূরেই রয়েছে কুমার রাধাকিশোর ও তার 2 ভাই। রাজধানীর ক্ষমতাশালী ঠাকুর সম্প্রদায়ের বেশ কিছু মানুষ রয়েছে রাধাকিশোরের কাছাকাছি, অর্থাৎ ওরাই কুমারের সমর্থক। কিশোর সমরেন্দ্র দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে। তাকে ঘিরে রয়েছে মণিপুরীরা। পাহাড় জঙ্গল থেকে এসেছে যে সমস্ত মানুষ, তারা কে কার সমর্থক কে জানে। শীতকালে জলাশয়ে স্নান করতে নামার আগে বালকের যেমন অনিচ্ছা থাকে, সেই ভঙ্গিতে মহারাজ বললেন, ঠিক আছে ঘোষমশাই, তুমিই পড়ে শুনিয়ে দাও। রাধারমণ বললেন, সে কি মহারাজ, এমন একটা গুরুত্বপূর্ণ ঘোষণা প্রজারা আপনার কণ্ঠে শুনতে চায়। মহারাজ বললেন, ওই একই কথা, তুমি শোনালেও যাও, আমি শোনালেও তা। রাধারমণ তবু বললেন, আমার পাঠ করাটা ভালো দেখায় না, মন্ত্রীমশাই অসুস্থ বলে আসতে পারিনি, তাহলে অন্তত দেওয়ানমশাইকে ডাকা হোক। মহারাজ এবার দৃঢ় স্বরে বললেন, তুমি পড়তে চাও তো পড়ো, না হলে দরকার নেই, আমার ক্ষুধা লেগেছে, আমি এবার খেতে যাব। অগত্যা রাধারমণী পাঠ শুরু করলেন। চন্দ্রবংশীয় ত্রিপুরেশ্বর শ্রী 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 বীরচন্দ্র মাণিক্য বাহাদুর মহারাজের আদেশক্রমে। মহারাজ বীরচন্দ্রের বুকের মধ্যে দুরু দুরু শব্দ শুরু হতে লাগলো। অচিরেই তিনি এই সংবাদ অন্তঃপুরে মহারানীর ভানুমতির কাছে পৌঁছে যাবে। ভানুমতি নিশ্চয়ই ধরে নিয়েছিলেন যে মহারাজ এত তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। কত আঘাত পাবেন তিনি। বাল্যকালের খেলার সঙ্গিনী ভানুমতি, ওই জন্যই ভানুমতি মহারাজের পাশে থাকার জন্যে জেদ ধরেছিলেন। ভানুমতির মুখের দিকে চেয়ে বীরচন্দ্র এমন ঘোষণা কিছুতেই করতে পারতেন না। রাজকার্যের স্নেহ ভালোবাসার দাম থাকে না। রাধাকিশোরকে ভবিষ্যৎ উত্তরাধিকারী নির্বাচন করা কি ঠিক হলো? বয়োজ্যেষ্ঠ হলেই কি সিংহাসনের উপযুক্ত হবে? তার কি মানে আছে? তিনি নিজেই এই 2 দাদা চক্রধ্বজ ও নীলকান্তকে বঞ্চিত করে এ রাজ্যের শাসনভার নেননি। ভানুমতিকে এখন তিনি কি সান্ত্বনা দেবেন? ভানুমতিকে বিশিষ্ট করে রাজ্যের শান্তি রক্ষা করাও কি সম্ভব? পাশার দান পড়ে গেছে, আর কোনো উপায় নেই। ঘোষণা শেষ হওয়া মাত্রই তুমুল হর্ষধ্বনিতে বাতাস কেঁপে উঠল। মহারাজের ভ্রুদ্বয় কুঞ্চিত, তিনি এখনও আপত্তিসূচক মাথা নাড়ছেন। এর মধ্যেই তার খেয়াল হলো যে প্রজারা তার বিরূপ মুখভঙ্গি বুঝে ফেলতে পারে। তাই তিনি হুকোবরদারকে কাছে ডেকে গারোয়ানের নল ঠোঁটে লাগিয়ে ধূমপান করতে লাগলেন। এত জয়ধ্বনি শুনতেও তার ভালো লাগছে না। হঠাৎ তার শীতবোধ হলো, যেন কেউ কোথাও নেই। আদিম পৃথিবীতে তিনি একা দাঁড়িয়ে আছেন। শব্দতরঙ্গ বাতাসের তরঙ্গে রূপান্তরিত হয়ে তার শরীরের মধ্যে ধাক্কা দিচ্ছে। মুখ থেকে নল সরিয়ে তিনি অসহায়ভাবে বললেন, ঘোষমশাই, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে, আর কতক্ষণ? এবার আহারে বসার পালা। রাধারমণ সকলকে পথ ছেড়ে দাঁড়ানোর জন্য ইঙ্গিত করলেন। মঞ্চ থেকে সদল বলে নেমে এলেন মহারাজ। এক জায়গায় গোল করে অনেকগুলি আসন পাতা হয়েছে, মাঝখানে জ্বলছে গোটা চারেক মশাল। সমস্ত উপজাতির নেতারা এখানে মহারাজের সঙ্গে বসবেন। পট্টবসনে সজ্জিত হলেও মহারাজের কোমরে ঝুলছে এক বংশের বিখ্যাত তলোয়ার। সেটার কথা মনে ছিল না। বসতে গিয়ে তিনি তলোয়ারের হাতলের খোঁচা লাগলো কোমরে। যন্ত্রণায় কোকিয়ে উঠতে গিয়েও কোনো রকমের সামনে নিলেন তিনি। একজন পরিচারক এসে মহারাজের সামনে একটি বৃহৎ রূপোর থালা পেতে দিতেই মহারাজ রক্তচক্ষে বললেন, এটা আবার কি? সরিয়ে নিয়ে যা। এই প্রত্যাখ্যান অনুষ্ঠানের অঙ্গ। প্রতিবারই মহারাজকে প্রথমে রূপোর থালা দেওয়া হয়,
মহারাজ সরিয়ে নিয়ে যেতে বলেন। এই ক্ষুদ্র দৃশ্যটি আসলে অভিনয়। প্রজারা দেখতে পায় যে প্রতিদিন রূপোর থালায় অন্ন গ্রহণে অভ্যস্ত মহারাজ আর সকলের সঙ্গে সমান হয়ে কলাপাতায় খিচুড়ি খাবেন। মেজাজ খিচড়ে আছে বলে মহারাজ এই অভিনয়টা একটু বাড়াবাড়ি করে ফেললেন। মুখে বারণ করার পরেও তিনি বাঁ হাত দিয়ে সজোরে ধাক্কা দিলেন পরিচারীটাকে। সে উল্টে পড়ে গেল। সমস্ত দলপতিদের খাদ্য পরিবেশন করা হয়ে গেলে মহারাজ প্রথম ঘাস মুখে তুললেন। অন্যান্য বছর তিনি দলপতিদের সঙ্গে গল্পগুজব করেন, আজ তার সেদিকে মন নেই। 2-3 ঘাস খাবার খেয়ে তিনি থেমে গেলেন। খানিক আগেই তিনি প্রবল ক্ষুধা বোধ করছিলেন, এখন অনুভব করলেন যে আসলে তার আহারের রুচি নেই। খিচুড়ি তিনি বেশ পছন্দই করেন, রন্ধনও বেশ স্বাদু হয়েছে, কিন্তু মহারাজের আহারের ইচ্ছা চলে গেছে। তিনি পাত্র ত্যাগ করে উঠে দাঁড়াতেই যাচ্ছিলেন। সচরাচর তিনি সৌজন্যের ধার ধারেন না, কিন্তু আজ একটা বিশেষ দিন, তাই খাওয়া বন্ধ করতেই অন্য সবাই হাত গুটিয়ে নিয়েছে। এবার মহারাজ কাষ্ঠ হাসি দিয়ে বললেন, খাও হে, তোমরা সবাই পেট পুড়ে খাও, তোফা রান্না হয়েছে। মুখপর্দারকে ডেকে নিয়ে তিনি সেই অবস্থাতেই ধূমপান করতে লাগলেন। আবার 5 মিনিটের বেশি মহারাজ ধূমপান ছাড়া থাকতে পারেন না, তা সবাই জানে। সুতরাং এটা কারোর অস্বাভাবিক মনে হলো না। আহার পর্ব শেষ হতেই মহারাজ প্রাসাদের দিকে ফিরতে শুরু করলেন। আবার থমকে দাঁড়িয়ে পড়লেন, কিছু দূর গিয়েও। সাংঘাতিক ভুল হয়ে যাচ্ছিল। প্রাসাদে এখন তিনি কোন নারীর কক্ষে যাবেন? মহারানী ভানুমতির কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। এ রাতে অন্য রানীর শয্যায় গিয়ে ভানুমতির দুঃখ আরও বাড়িয়ে দিতেও তিনি চান না। রাধারমণের দিকে ফিরে বললেন, আমি বাগান ঘরে যাব। কাশেম আলী, ভোলা চক্রবর্তী, যদুভট্ট, নিসার হোসেনদের ডেকে পাঠাও। সারা রাত গান বাজনা হবে, আর কেউ যেন সেখানে আমাকে বিরক্ত না করে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।